স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হামের সংক্রমণ বাড়ছেই, দেশের 64 জেলাতে ছড়িয়েছে এই রোগ, বাড়ছে প্রাণহানি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি 1,500-এর বেশি। এদিকে প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে হাম পরীক্ষা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাওড় এলাকায় এখনো তলিয়ে রয়েছে বহু ফসলি জমি, এতে ধান কাটতেও বিপাকে পড়ছেন কৃষকরা। যাও বা কাটা হচ্ছে, বৃষ্টি না কমায় তাও শুকানো যাচ্ছে না। সরকার নির্ধারিত দামের অর্ধেকে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে দেশের হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং স্বশাসিত একটি কাঠামোর মধ্যে আনতে চায় বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাজধানীতে আইসিবিসি এক্সপোর উদ্বোধন করে তিনি জানান, অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে এমন একটি গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবা হচ্ছে। অনুষ্ঠানে অ্যাটকো সভাপতি কেবল টিভি ব্যবস্থাকে ডিজিটাল করার তাগিদ দেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে আরও 6 জেলায় ছড়িয়েছে হাম। এর ফলে দেশের সব জেলায় এখন হামে আক্রান্ত। এই কারণে বিশেষজ্ঞদের পরামর্শে নিশ্চিত হাম পরীক্ষা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সবশেষ 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে আরও 12 জন। মাহমুদ কমলের রিপোর্ট। কিট সহজলভ্য না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবেই করা হয় দেশের সব হাম পরীক্ষা। প্রতিষ্ঠানটির তথ্য বলছে 2রা মে পর্যন্ত নতুন আরও 5টি সহ দেশের 63 জেলায় এখন হামের কবলে, বাদ আছে শুধু লালমনিরহাট। অবশ্য ওই জেলার সিভিল সার্জন জানিয়েছেন, লালমনিরহাটেও এ পর্যন্ত 3 জনের হাম শনাক্ত হয়েছে। স্যাম্পলে আক্রান্ত এসেছে 3 জন, তার মধ্যে সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে 1 জন এবং হাতীবান্ধা উপজেলা হেলথ কমপ্লেক্সে 2 জন। সারা দেশে ছড়িয়ে পড়ায় হাম নিশ্চিতের পরীক্ষা কমানোর পরামর্শ এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বিষয়ক বিশেষজ্ঞ দল নাইটেক সহ আরও একটি কমিটির কাছ থেকে। চিকিৎসায় এর প্রভাব পড়বে না এই ব্যাখ্যায় শুধু পরিস্থিতি বুঝতে সীমিত আকারে চলবে পরীক্ষা। তবে কিট সংকটে এখনও পরীক্ষার অপেক্ষায় প্রায় 6,000 নমুনা। জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, এই সংকট কেটে যাচ্ছে এ সপ্তাহেই, আসছে প্রায় 250 কিট। 1টা বা 2টা কেস পজিটিভ হয়েছে, তো সেই এলাকার স্যাম্পলগুলো আর টেস্ট করার প্রয়োজন নেই আগামী নেক্সট 2 মান্থস। হঠাৎ করে যেহেতু চাপ বেড়ে গিয়েছে, তারা দিতে একটু সময় লাগছে, কারণ এগুলো কিন্তু কিটগুলোর লাইফ স্প্যান কম। আগামীকাল মধ্যেও আরও 30টা কিট পাবো এবং নেক্সট উইকে আরও 100টা কিট আসবে এবং এরপরে আরও 100টা কিট আসবে। এভাবে একটা চলমান প্রসেসের মধ্যে আছি আমরা। হাম ছাড়াও যদি কারো মস্তিষ্কের প্রদাহ হয়, চিকিৎসা কিন্তু একই হবে। হাম ছাড়াও কারো যদি ডায়রিয়া হয়, চিকিৎসা কিন্তু একই। কাজেই এই টেস্ট করে হাম নিশ্চিত হওয়ার সাথে আপনার চিকিৎসার কোনো এখানে সংযোগ নেই। এটা আমাদের রোগতাত্ত্বিক চিত্র এবং গবেষণার জন্য প্রয়োজন। আক্রান্ত কিছুটা কমলেও হামে মৃত্যু বাড়ছেই। সংক্রমণ কমাতে চলছে টিকাদান কর্মসূচি। পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্যবিদ। দারিদ্র অঞ্চলে শিশুরা আছে, যারা সুস্থ আছে, ওদেরকেও ভিটামিন এ খাওয়ানো উচিত। গোটা জিনিসটাটি জরুরি ভিত্তিতে দেখা উচিত, জরুরি অবস্থা ভিত্তিতে। তাহলে দেশে বিদেশে সবগুলো সমানভাবে আমরা গুরুত্ব দিয়ে কাজ করতে পারবো। নতুন 12 জন সহ হাম উপসর্গে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 336 জনের, আক্রান্ত প্রায় 52,000। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে গেল কয়েকদিন সূর্যের দেখা মিললেও গত রাতে বৃষ্টি হওয়ায় কাটা ধান ঠিকমতো শুকাতে পারছেন না হাওড়াঞ্চলের কৃষকরা। এতে সরকার নির্ধারিত দামের অর্ধেক দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে পানি না সরায় ধান কাটতে বিপাকে পড়ছেন কৃষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কখনো রোদ, কখনো মেঘলা। গেল কয়েকদিন ধরে এমন আবহাওয়া সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া অঞ্চলে।
এ অবস্থায় পুরোপুরি শুকাতে না পারায় ভেজা ধান মন প্রতি 600 থেকে 700 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন নেত্রকোনার কৃষকরা, যা সরকার নির্ধারিত দামের অর্ধেক। ধান তো আপনার যদি না কমাই তারি টালো থাকবো, খসবো, গলবো, সারা আইব। ধান যে ডাইতেছে মিলারের কাছে আমরা ধান বিক্রি করতে পারতেছি না, মিলারায় ধান নিতেছে না, তোর দাম কম কয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওরে এ পর্যন্ত কাটা হয়েছে 72% ধান এবং পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে 10,500 হেক্টর জমির বেশি ধান। আমাদের টোটাল ড্যামেজ যদি বলি ক্ষতির করে 10,727 হেক্টর। এটা টোটাল আমাদের বাজার দর আছে হচ্ছে 236,53,04,000 টাকা। দিনের পর দিন পানিতে ডুবে থাকা ধান কাটতে হারভেস্টার ব্যবহার তো দূরের কথা, বেশি মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক মিলছে না কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওরে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই যে দেখতেছেন না জায়গা, এটা কিন্তু সব নিচে ধান রয়েছে। কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটি আমরা করে যাচ্ছি। এদিকে সকালে রোদ আর রাতে বৃষ্টি হওয়ায় পানি কমছে না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে। এতে ধান কাটতে কিংবা শুকাতে উভয় সংকটেই বিপাকে পড়েছেন কৃষকরা। এই বছরে বন্যায় আমরা সব জমিন লেগে গেছে, ধান কেউ কাটতে পারে নাই। অন্যদিকে লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে কয়েক শতাধিক হেক্টর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার কৃষকরা। সাতক্ষীরা ও ঝালকাঠিতেও অনেক জমির ধান পানিতে তলিয়ে থাকায় ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সভায় সিদ্ধান্ত হয় দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 120তম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামোহরি, ঠাকুরগাঁয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এই শিল্পের সকল অংশীজনদের একজন হিসেবে নিজেকেও ভাবে এবং এর ভালোর জন্য সহায়কের ভূমিকা পালন করতে আগ্রহী। সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের কেবল টেলিভিশন ও ব্রডকাস্টিং শিল্পকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নতুন সম্ভাবনা আর আধুনিক প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরায় আইসিসিবিতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সপো। দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। এতে অংশ নিয়েছে কেবল অপারেটর, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদাতা সহ শতাধিক প্রতিষ্ঠান। এসব স্টলে সফটওয়্যার, ব্রডকাস্টিং সলিউশন ও ইন্টারনেট সেবা সম্পর্কে জানার পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিনিময়েরও সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। একই আমরেলার নিচে আমাদের কাস্টমার এবং আমরা যারা ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারার আছি এক জায়গাতেই তারা দেখতে পাচ্ছে যে প্রাইস কম, দেখতে পাচ্ছে কার কত প্রাইস, কি ধরনের সলিউশন কে দিচ্ছে। আমরা শুনছিলাম যে কেবলের বিজনেস শেষ, আমরা আসলে সেটাকে কেবল বিজনেসের নতুন শুরু হিসেবে
তাদের সঙ্গে কাজ করতে চাই। এটা হচ্ছে সেই এগ্রিগেটর বা B2B প্ল্যাটফর্ম আমরা তাদের জন্য বিল্ড করেছি। কোঅপকে ধন্যবাদ জানাচ্ছি, কেবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। আর মাছরাঙা এত খুব সুন্দর একটা লাইফ এক্সপিরিয়েন্স করছে নিউজ রিপ্রেজেন্টেশনের জন্য, ভেরি বিউটিফুলি ডান। আয়োজকরা বলেন এই মেলার অন্যতম লক্ষ্য কেবল অপারেটর ও টেলিভিশন কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। গত 16 বছর আমরা অনেক চেষ্টা করেও এই ইন্ডাস্ট্রিটিকে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারিনি। আমরা বারবার আবেদন করেছি যে আমাদের এই সেক্টরটিকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য, আমরা সেটাও পাইনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এ শিল্পে জড়িত সকল পক্ষের স্বার্থে কেবল টিভি অপারেশন সিস্টেম ডিজিটাল করার উপর জোর দেন। কমিটি কোয়াবের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা নিজেরাও জানে না তাদের গ্রাহক কতজন, তো ডিজিটাইজেশন হলে তারা জানতে পারবে সংখ্যা এবং তাদের আয়ের উৎসটা বেড়ে যাবে। আর আমরা সবসময় বলেছি যে আমরা যারা টেলিভিশন ওনার্স আমরা চাই গ্রাহক প্রতি আমাদেরকে 1 টাকা করে দিতে, 1 টাকা, তাহলে আমাদের টেলিভিশনগুলো বেঁচে যাবে। আর এখানে সবচেয়ে বেশি আমি মনে করি লাভবান হবে আমাদের দেশ, অর্থাৎ এখান থেকে যে রেভিনিউ আসবে আমাদের হিসাবে কত, প্রায় 15-20 হাজার কোটি টাকা চলে আসবে এই রেভিনিউ থেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু, স্বাধীন, বুদ্ধিভিত্তিক এবং অংশীদারিত্বমূলক কাঠামোর মধ্যে আনতে চায়। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না। আগামী শনিবার পর্যন্ত চলবে এই মেলা। এই আয়োজনের কো স্পন্সর নিউজ 24 ও টি স্পোর্টস, প্লাটিনাম স্পন্সর মাছরাঙা টেলিভিশন ও টাইটানিয়াম স্পন্সর চ্যানেল 1। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান, যা দিয়ে 2035 সালের মধ্যে বিশ্বের 30টি দেশের 51টি নতুন ফ্লাইট চালু করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এই পরিকল্পনাকে উচ্চাভিলাষী উল্লেখ করে এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা উড়োজাহাজের বয়স বাড়ছে, সময় হয়েছে পুরনোগুলোকে বিদায় দেওয়ার। তাই তো আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স plans to launch new routes, revive the old profitable routes, replace aging aircrafts and increase capacity. বহরে বর্তমানে 19টি উড়োজাহাজ আছে। এই সংখ্যা 47-এ নিয়ে যাওয়ার পাশাপাশি যাত্রী বৃদ্ধির মহাপরিকল্পনাও নিয়েছে বিমান। নিউ ইয়র্ক, ইয়াঙ্গুন, মালে, তারপরে কুনমিং, বাহরাইন, সিডনি, সিউল, জাকার্তা এবং নারিতা ফ্লাইট, এগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে। মহাপরিকল্পনা অনুযায়ী আগামী বছর মালদ্বীপের মালে, 28 সালে চীনের কুনমিং ও বাহরাইন, 29 সালে অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা ও দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন ফ্লাইট চালু করবে বিমান। লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া মিয়ানমারের ইয়াঙ্গুন, জাপানের নরিতা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রুটে ফ্লাইট আবারও চালু হবে 2 বছরের মধ্যে। যখন আমাদের এয়ারক্রাফটগুলি আসবে তখন আবার প্ল্যান হবে এয়ারক্রাফটের উপরে ডিপেন্ড করে যে কোনটা আগে, মার্কেটের উপরে ডিপেন্ড করবে কোনটা আগে কোনটা পরে গেলে ভালো হবে। বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কিনতে 1 মে চুক্তি স্বাক্ষর হলেও প্রথমটি হাতে আসবে 2030 সালের শেষে, আর বাকিগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে তারও 5 বছর পর। এই অবস্থায় 35 সালের মধ্যে নিউ ইয়র্ক, সিডনি, সিউল, জাকার্তা, মালে, কুনমিং রুটে কিভাবে ফ্লাইট চালু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি লোকসানের কারণে যেসব রুট বন্ধ করেছে বিমান, সেগুলো আবার চালুর পরিকল্পনাকে ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন এভিয়েশন বিশ্লেষকরা। পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক দিয়ে কিন্তু একটা এয়ারলাইন কখনো ভায়াবল হতে পারে না। বিমানে গেলে জাকার্তা, ওখানে যেসব এয়ারলাইন অপারেট করে তাদের সাথে যদি আমরা নেটওয়ার্কিং করতে পারি, কোড শেয়ার করতে পারি অথবা ইন্টারলাইন পার্টনারশিপ করতে পারি, তখন আমরা কিছুটা বেনিফিট পাবো। বাট অপরচুনিটিসগুলো তারা বিবেচনা না করে সিদ্ধান্ত নেয়,
যার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই না করেই প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগ নিজেদের ইচ্ছামতো নতুন রুট চালু করে আর লোকসানের বোঝা বহন করে পুরো প্রতিষ্ঠান। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই সনদকে ধারণ করে না, নির্বাচনের পর তাদের আসল রূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের 500 নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত নির্বাচনের পর সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এক্ষেত্রে দেশের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ প্রসঙ্গে মন্তব্য করেন, স্বৈরাচারের কাছে হাইজ্যাক হয়ে গেছে বর্তমান সরকার। AI ইমেজ টু ভিডিও 2.0 ফিচার নিয়ে দেশের বাজারে এলো অনার 600 সিরিজের মোবাইল ফোন। রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সিরিজটির উদ্বোধন করা হয়। প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ অনার 600 বৈশ্বিক AI ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড। ফোনটির প্রো ও রেগুলার সংস্করণের জন্য আগামী 15 মে পর্যন্ত অগ্রিম বুকিং দেওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। রাজ্যপালের দপ্তর থেকে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের 2 নম্বর ধারা বি উপধারা অনুসারে ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন। এছাড়া এই নির্দেশনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলা হয়নি। শনিবার পর্যন্ত সরকারের শপথের আগ পর্যন্ত রাজ্যের শাসনভার কারো হাতে দেওয়ার কথাও জানাননি রাজ্যপাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর 12তম আসরে দুর্নীতি দায়ে একজন ক্রিকেটার সহ 3 ব্যক্তিকে অভিযুক্ত করেছে বিসিবি। এছাড়া আগের 3 আসরে ফিক্সিং সন্দেহে সামিনুর রহমানকে অভিযুক্ত করেছে বোর্ড। BPL এর 9ম, 10ম ও 11তম আসরে সামিনুর ফিক্সিং করেছে, এমনটাই অভিযোগ বিসিবির। ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট ছিল সামিনুর। আর সবশেষ আসরে টিম ম্যানেজার হিসেবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজে কাজ করা লাবলুর রহমান ও আরেকটি ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিককেও অভিযুক্ত করেছে বিসিবি। নোয়াখালীর মালিক তৌহিদুল হক তৌহিদও আছে এই অভিযুক্তের তালিকায়। আর একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অমিত মজুমদার। সবাইকে 14 দিন সময় দেওয়া হয়েছে নিজেদের পক্ষে যুক্তি দেখানোর। এরপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হবে এই সব ব্যক্তিদের।